হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটা দিয়েছে এটা একান্তই তার ব্যক্তিগত বক্তব্য, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য নয়। আমি একদম স্পষ্ট, যদি আমি ভুল না বলি, দায়িত্ব নিয়ে বলছি, সেটা তার ব্যক্তিগত বক্তব্য। এবং এই বক্তব্যগুলো এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাংঘর্ষিক। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই আন্দোলনে যদি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যদি আপনি ছাত্রদের পরে যদি ধরেন, তাহলে বিএনপি এবং জামাত অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তাদের নেতাকর্মীরা এই আন্দোলনে ছিল বিধায় এই আন্দোলন 5 তারিখে গণ অভ্যুত্থানটা হয়েছে। এটা আমাদের একক কোনো আন্দোলন নয়, বৈষম্য বিরোধীদের একক কোনো আন্দোলন নয়, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। সুতরাং এইগুলা করে করে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করেছে। এই আন্দোলনে ও ছিল কিনা, ও ছিল কিনা, ও সমন্বয়ক কিনা, এই ধরনের কথা এখন কেন আসবে? আন্দোলন যখন চলেছে, যখন আমরা সাহায্য চাইছি সাধারণ মানুষের কাছে, রাজনৈতিক দলদের কাছে, যে আপনারা আমাদের পাশে এসেন, আমাদের পাশে দাঁড়ান, তখন তো আমি বলি না যে ভাই বিএনপি দাঁড়াতে পারবে না, জামাত দাঁড়াতে পারবে না, এখন কেন বলছি? এগুলো আমাদেরকে বুঝতে হবে সাগর ভাই। এই আওয়ামী লীগ সরকারের নেত্রী পালিয়ে গেছে, স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। এক কথায় যদি আমরা এই আন্দোলনটাকে ধরে নিই, অর্থাৎ 2024 সালে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন যেটা বলেন, যে আন্দোলন আমরা করেছি, হুম। সেই আন্দোলনের সূত্রপাত কিন্তু অনেক আগে। আপনি যদি ধরেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দিয়ে আমি একটু বলি, জাস্ট রেশিওটা মিলালে তখন পাবলিক একটু ক্লিয়ার হবে যে আসলে মানে হুম। মূলের মানে কোথায় কি আন্দোলনটা, রেশিও কি। 52-র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমি রচিত হয়েছে। তো অর্থাৎ 52 থেকে 71 এই সময় কিন্তু অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষার পরে 71 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। তাই বলে আমরা 52-র ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে ভুলে যাই নাই, 66-র হুম। গণ অভ্যুত্থানে, 70-এর সাধারণ নির্বাচনে, এই যে বিষয়গুলো, এই হুম। বিষয়গুলোকে আমি মনে করি যে একসাথ করলে আপনি এই আন্দোলনটা দেখেন। আমাদের 18 সালে আমরা যে কোটা সংস্কার আন্দোলন করেছি, নিরাপদ সড়ক আন্দোলন করেছি, রাজনৈতিক দলগুলো এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গত 15 বছর একটানা যেভাবে মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম করেছে, এই সব কিছুর সম্মিলিত বহিঃপ্রকাশ হয়েছে এই 24-এর মানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। এটা একদিনের একটা গণ অভ্যুত্থানের পটভূমি, একদিনের কখনো পৃথিবীর ইতিহাসে, শুধু আমি বাংলাদেশ বলবো না, আমি চ্যালেঞ্জ করে বললাম, হুম। পৃথিবীর ইতিহাসে কোনো গণ অভ্যুত্থানের পটভূমি একদিনে রচিত হয়নি সাগর ভাই। কেন মানুষ, সাধারণ ছাত্রদের ডাকে কেন জনতা মাঠে নেমেছে? তারা পরপর 3টা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে না। রাজনৈতিক দলগুলো আমাদের ডাকে, সাধারণ ছাত্রদের ডাকে কেন নেমেছে? এই দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা। অর্থাৎ আমাদের ডাকে রাজনৈতিক দলগুলো এসেছে, সাধারণ মানুষ এসেছে, সাধারণ জনতা এসেছে, আইনজীবী এসেছে, সুশীল সমাজ এসেছে, শিক্ষকরা এসেছে, অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের মানুষ কেন নেমে এসেছে? গত 15 বছরে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে, মানে হুম। আপনার গ্রামের চৌকিদার থেকে শুরু করে সচিব পর্যন্ত বৈষম্যের শিকার হয়েছে, যদি আমি প্রাতিষ্ঠানিক দিক থেকে যাই। আর অপ্রাতিষ্ঠানিক দিক থেকে যদি আমরা যাই, বাংলাদেশের রিক্সাওয়ালা থেকে শুরু করে হুম। এমন কোনো ব্যবসায়ী নাই যারা বৈষম্যের শিকার হয় নাই, মানে লিবারেল ব্যবসায়ী। আর যারা এই স্বৈরাচারের দোসর হয়ে কাজ করেছে, তারাই সব ভোগ করেছে। মানে পাকিস্তান, এই 1900, মানে যদি আপনি ধরেন 47 থেকে 71 পর্যন্ত, বাংলাদেশের অর্থনৈতিক হিসাব যদি আপনি দেখেন, বাংলাদেশের রাজনৈতিক হিসাব যদি আপনি দেখেন, প্রতিটা জায়গায় যেরকম মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ বৈষম্যের শিকার হয়েছে, ঠিক গত 15 বছরে এই স্বৈরাচার সরকার পশ্চিম পাকিস্তানের ভূমিকা পালন করেছে। যার কারণে ডে বাই ডে মানুষের চাপা ক্ষোভ মানে একটু একটু করে ইনক্রিজ হয়েছে, আর সেটার বিস্ফোরণটা হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। তা হুম। আমরা বলবো, এই আন্দোলনটা মানে একদিনের আন্দোলন না। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা গত 15 বছরে গণতন্ত্রকামী প্রত্যেকটা মুভমেন্টকে আমরা মূল্যায়ন করব। প্রত্যেকটা, যতগুলো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলন আমাদের এই আন্দোলনের ভিত্তি ছিল। এই পরপর 3টা জাতীয় নির্বাচন না করার কারণে সাধারণ মানুষের ভোটাধিকার যখন হরণ করেছে, তখন মানুষ রাস্তায় নেমেছে, যারা ভোট দিতে পারে নাই তারা নেমেছে। যখন শিক্ষকদেরকে বিনা বিচারে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, সেই শিক্ষকরা এসেছে। যখন কোর্টে দলীয়করণ করা হয়েছে, তখন আইনজীবীরা আমাদের সাথে সাপোর্ট দিয়েছে। এক্স সেনা অফিসাররা, মানে রাওয়া ক্লাব যেভাবে আমাদেরকে, আপনি দেখেছেন যে লাস্টে আন্দোলনের সময়, লাস্ট বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, তারাও আমাদেরকে সাপোর্ট দিয়েছে। পুলিশের একটা অংশ সাপোর্ট দিয়েছে, মানে যারা রিটায়ার্ড। প্রত্যেকটা জায়গা থেকে মানুষ কেন সাপোর্ট দিয়েছে? এটা বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিত। শুধু শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয় নাই, শুধু কোটা সংস্কার আন্দোলন না এটা, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, স্পষ্ট ভাষায় বলছি। এই আন্দোলনের প্রথম থেকে 5ই আগস্ট যখন বিজয় মিছিল করেছে, আপনি তখন দেখবেন
ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটের ভেতরে যখন পুলিশ আমাদেরকে গুলি করেছে, তখন সেখান থেকে আমরা মিছিল নিয়ে, বিজয় মিছিল নিয়ে বের হয়ে শাহবাগ পর্যন্ত এসেছি। সেই ভিডিওগুলো আছে। এটাই আমাদের মানে কেন্দ্রীয় মিছিল যদি আপনি বলেন, তাহলে প্রথম থেকে শুরু করি 5ই আগস্ট পর্যন্ত আমি সব সময় মাঠে ছিলাম। আমি শুধু এটাই বলবো যে দেখুন, এই যে আমাদের আন্দোলনটা, ছাত্র আন্দোলন যদি এটা হতো, এটা কখনো গণ অভ্যুত্থান হতো না। এটা কেন গণ অভ্যুত্থান হয়েছে? ছাত্রদের সাথে যখন জনতা মিলে গেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আমার ভাষাটা স্পষ্ট আপনি বলবেন। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা হয়, কিন্তু ল্যাঙ্গুয়েজটা হবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন। এই জনতার মধ্যে রাজনৈতিক দল আছে, এই জনতার মধ্যে শিক্ষক সমাজ আছে, এই জনতার মধ্যে আইনজীবী সমাজ আছে, এই জনতার মধ্যে শিল্পী সমাজ আছে। অর্থাৎ প্রত্যেকের সম্মিলিত একটা প্রচেষ্টা। হয়তো এদেশে শুনেন, ভাষা আন্দোলন যখন হয়েছে তখন সাধারণ শিক্ষার্থীরা ডাক দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় আপনি দেখেন শিক্ষার্থীদের ভূমিকা প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে থাকবে। কিন্তু তাদের সাথে যারা আমাদের, যারা দেশের সাধারণ দেশের মানুষ, বিশেষ করে আপনি যেই দুইটা দলের কথা বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই আন্দোলনে যদি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যদি আপনি ছাত্রদের পরে যদি ধরেন, তাহলে বিএনপি এবং জামাত অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তাদের নেতাকর্মীরা এই আন্দোলনে ছিল, বিদায় এই আন্দোলন 5 তারিখে গণ অভ্যুত্থানটা হয়েছে। যদি জামাত এবং বিএনপি এই আন্দোলনে সহযোগিতা না করতো, এই আন্দোলনটা 5 তারিখে বিজয়টা হতো না অন্তত। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, জেনে বলছি। সুতরাং ছাত্র জনতার যখন একটা সম্মিলিত বই প্রকাশ, আমি দেখেন হুম। যাত্রাবাড়িতে যে আন্দোলনটা হয়েছে, সবচেয়ে বেশি গণহত্যা হয়েছে যাত্রাবাড়িতে। সেখানে যে মানুষের যে ঢল নেমেছে, তারা কারা? সাধারণ মানুষ। রামপুরে যদি আপনি দেখেন শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ, উত্তরায় যদি দেখেন শিক্ষার্থীদের সাথে, মানে আমার মানে বাসা থেকে মা বোনেরা পর্যন্ত নেমে এসেছে এই আন্দোলনে। এটা একটা গণবিপ্লব, এটা শুধু শিক্ষার্থীদের বিপ্লব নয়। তো এখানে যারা যারা আমাদের সাথে ছিল, প্রত্যেকের অবদানকে আমাকে স্বীকার করতে হবে। গত 15 বছরে এই সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। যতগুলো রাজনৈতিক দল তার বিরুদ্ধে আন্দোলন করেছে, প্রত্যেককে আমরা এই আন্দোলনের অংশীদার মনে করি। এটা আমাদের একক কোনো আন্দোলন নয়, বৈষম্য বিরোধীদের একক কোনো আন্দোলন নয়। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। সুতরাং এইগুলা করে করে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করেছে। এই আন্দোলনে ও ছিল কিনা, ও ছিল কিনা, ও সমন্বয়ক কিনা, এই ধরনের কথা এখন কেন আসবে? আন্দোলন যখন চলেছে, যখন আমরা সাহায্য চাইছি সাধারণ মানুষের কাছে, রাজনৈতিক দলদের কাছে, যে আপনারা আমাদের পাশে এসেন, আমাদের পাশে দাঁড়ান, তখন তো আমি বলি না যে ভাই বিএনপি দাঁড়াতে পারবে না, জামাত দাঁড়াতে পারবে না। এখন কেন বলছি? এগুলো আমাদেরকে বুঝতে হবে সাগর ভাই। এই আওয়ামী লীগ সরকারের নেত্রী পালিয়ে গেছে, স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। তারা আমাদেরকে ডিভাইড অ্যান্ড রোল অ্যান্ড মানে ডিভাইড অ্যান্ড রোল, অর্থাৎ ব্রিটিশ সরকার এই বাংলাদেশকে 100 বছরের উপরে শাসন করেছে, শুধু বাক করো শাসন করো, সেই নীতি আওয়ামী লীগ এবং রয়ের মধ্যে আছে। তারা আমাদের ঐক্যকে বিনষ্ট করে, আমাদেরকে ভাগ ভাগ করে ছোট ছোট অংশে আমাদেরকে শাসন করতে চায়। আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায় বিভিন্ন নামে। তো সেই সুযোগ আমি মনে করি আমরা দেব না, আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো দিব না। আমরা তরুণ এবং ছাত্ররা, আমরা বিরোধী দলগুলোকে আমরা অনুরোধ করব। আপনি বড় যে দুটা দলের কথা বলছেন, জামাত বিএনপি, যে আপনারা আসেন, সংস্কারে আসেন। আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে পালস, আপনারা যদি সেটা করতে পারেন, ওয়েলকাম। আমি তো আপনাকে মানে ছুঁড়ে পেটে দিব না। আপনার 15 বছরের যে নির্যাতন, আপনার 15 বছরের যেই মানে যে বৈষম্যের শিকার হয়েছে, তো সেটা তো আমি ভুলে যাব না। আমি বলবো যে আমার এটা এটা করা দরকার। আপনারা যদি ক্ষমতায় যান, এটা করবেন কিনা, বা আপনারা আমাদের সাথে থেকে এটা করবেন কিনা। তারা অলরেডি 31 দফা যে সংস্কার দিয়েছে, সেটাও আমি দেখেছি, দফাগুলো আমাদের সাথে খুব বেশি একটা সাংঘর্ষিক না। যদি তারা সত্যিকার অর্থে 31 দফা যদি বাস্তবায়ন করে, আমার দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশে বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। তো এই মুহূর্তে ধরেন ঠিক আছে। বাংলাদেশে, এখন আমার একটু একটা প্রশ্ন আছে, আজকে যেহেতু আপনি কথাগুলি উঠালেন, যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা এখন বর্তমানে আছে, যা তখন যখন আন্দোলন চলছিল নেতৃত্ব দিয়েছে, তাদের কোনো ধরনের কি এগ্রিমেন্ট হয়েছে যে তারা পরবর্তীকালে এইভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে এবং তাদের কাছেই জবাবদিহি করতে হবে জনগণকে, রাজনৈতিক দলগুলো তাদের কাছে জবাবদিহি করতে হবে, অথবা তারাও কি কোনো কারো কাছে মানে কোনো ধরনের একটা শপথের মাধ্যমে কোন একটা কন্ডিশনের, টার্মস এন্ড কন্ডিশনের মাধ্যমে কি আসলে এই আন্দোলনটা পরিচালিত হচ্ছিল, নাকি সবার যেটা আপনি বললেন ইয়ে করলেন? কিন্তু এখন কেন টার্মস এন্ড কন্ডিশনের কথা বলতে উঠছে বারবার বিভিন্ন পক্ষ থেকে? মানে অমুকে হ্যাঁ, রাজনীতি করতে পারবে না, অমুকে বলতে হবে এটা করতে হবে, না হলে আমরা দিব না, এই ধরনের কথাগুলি কি আসলে কি বৈষম্য, যে বৈষম্যের বিরোধী আন্দোলন করেছে সেটা কি আবার নতুন করে বৈষম্য তৈরি করছে কি, না কি মনে শুনেন, করছে? আমি আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলি,
যখন আমাদের 6 জন সমন্বয়ককে ডিবি ধরে নিয়ে গেছে, তখন ওইখান থেকে যখন তারা আন্দোলন প্রত্যাহারের একটা বিবৃতি দিয়েছে, আমি যদি ভুল না বলি, আপনার এই শোতেই তার প্রমাণ আছে ভিডিওতে, তখন আমি একমাত্র ব্যক্তি আপনার টকশো চলাকালীন সময় আমি বললাম যে এটা তাদের 6 জনের একক সিদ্ধান্ত, এর সাথে সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র জনতা রাইট, রাইট, আন্দোলনকারীদের রাইট, কোনো স্পষ্ট। সম্পর্ক নেই। আমি হুম। দায়িত্ব নিয়ে তখন এই কথা বলেছি, কিন্তু আমরা ভুলে পরবর্তীতে যাই এগুলো এগুলি, কিন্তু এগুলি তারা, কয়েকদিন আগের ঘটনা, রাইট। হ্যাঁ। হ্যাঁ, পরবর্তীতে তারা সেখান থেকে বের হয়ে স্বীকার করেছে যে হ্যাঁ এটা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে করেছে। কিন্তু তখন যদি আমরা ধরে নিতাম যে এই 6 জন যে আন্দোলনকে এই মানে অব্যাহতি দিয়েছে, আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে, আমরা যদি ধরে নিতাম এটা কেন্দ্রীয় ঘোষণা, তাহলে কি আমার 5 তারিখে বিজয়টা হতো? হতো না। সুতরাং তখন তো আমি এত বৈষম্য এত কথা বলি নাই। সুতরাং এটা একটা গণ আন্দোলন হয়েছে সাগর ভাই। গণ আন্দোলনের মুখে সব সময় বিপ্লব যারা সংগঠিত করে, বিপ্লবীরা সবসময় ভায়োলেন্সড হয়ে যায়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি আমার কথাগুলো হয়তো রাজনৈতিক দূরদর্শিতার দিক থেকে দেখবেন, বিপ্লবীরা সবসময় বঞ্চিত, অবহেলিত এবং ভায়োলেন্সড হয়। অর্থাৎ তাদেরকে ওভারকাম করে মানে অন্যরা সামনে চলে আসে। কেন? বিপ্লবীরা সবসময় ভুল করে এবং তারা মনে করে যে, যেমন দেখেন এই আন্দোলন যখন হয়েছে, যখন আমরা ডাক দিয়েছি, সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, এখন আমরা ডাক দিলে কি সেরকম নামবে? হুম। ছাত্ররা নামবে? সাধারণ মানুষ নামবে? নামবে না। তখন তারা কেন নেমেছে? একটা হচ্ছে কোনো ব্যানার থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়নি। আমরা যদি বলতাম আমরা এই রাজনৈতিক দল থেকে আন্দোলনের ডাক দিয়েছি, আমরা সরকার গঠন করব বিজয়ের পরে, একজন মানুষ আমার সাথে নামতো না। আমি চ্যালেঞ্জ করে বললাম। সুতরাং এটা একটা গণ আন্দোলন, এখানে কোনো নেতৃত্ব নাই সাগর ভাই। হুম। এখানে যে কেউ দাঁড়াতো আন্দোলনের সামনে, একটা ঘোষণা দিলেই সেই মুখপাত্র, সেই সমন্বয়ক, সেই সব। অর্থাৎ গণ আন্দোলনের স্পেসিফিকলি কোনো লিডার থাকে না, পৃথিবীর ইতিহাসেও থাকে নাই, এখনো নাই, সামনেও আবার যদি কোনো গণ আন্দোলন হয় দেখবেন তার কোনো লিডার থাকবে না এবং এটার কোনো উদ্দেশ্য থাকে না। এটা হচ্ছে মানে আপনার ওই সময়ের পরিপ্রেক্ষিতে এখন একটা মাস হাসনাত মুভমেন্ট, আব্দুল্লাহর যে এটা কোনো বক্তব্যটি পরিকল্পনা নিয়ে থাকে না। নতুন করে বিতর্ক হয়েছে, এই ব্যাপারে আপনার শেষ 1 মিনিটে কোনো মন্তব্য আছে কিনা? প্রিয় দর্শক, আপনারা খুব গুরুত্বপূর্ণ কথাগুলি শুনছেন। আমার কাছে মনে হয় ইসমাইল সম্রাট খুব চমৎকার ভাবে পুরো বিষয়টা কয়েকদিন, মাত্র 1 মাস আগের ইতিহাসকে সে খুব চমৎকার ভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তুলে ধরছে। আপনাদের কোনো দ্বিমত আছে কিনা এই ব্যাপারে? যদি আরো অনেক কিছু তো বলবার আছে, কিন্তু আমরা আজকে স্পেসিফিকলি কয়েকটা বিষয়কে বলার চেষ্টা করছি যে এখন থেকেই কেন, এখনই কেন আহ এই তুলনামূলক আহ, বক্তব্য আসছে বিভিন্ন পক্ষ থেকে। এর সুযোগ নিয়ে অন্য কোন শক্তি আবারও এই দেখা যাচ্ছে যে, যেটা বলার চেষ্টা করেছে জনাব ইসমাইল সম্রাট, যে ডিভাইড অ্যান্ড রোল, এতে কি অন্য কেউ সুযোগ নিতে পারে কিনা, এটি একটি বড় সংখ্যা হিসেবে দাঁড়িয়েছে আমাদের সামনে। ইসমাইল সম্রাট, লাস্ট 2 মিনিটে যে তারেক রহমানের বক্তব্য ঘিরে যেটি গতকালকে দেখলাম যে বেশ তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে, এই ব্যাপারে আপনি কি মনে করেন যে কেন হঠাৎ করে তারেক রহমানের ওই বক্তব্যটাকে সামনে এনে হাসনাত আব্দুল্লাহ এমন বক্তব্য দিয়েছে? দেখেন সাগর ভাই, হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটা দিয়েছে এটা একান্তই তার ব্যক্তিগত বক্তব্য, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য নয়। আমি একদম স্পষ্ট, যদি আমি ভুল না বলি, দায়িত্ব নিয়ে বলছি, সেটা তার ব্যক্তিগত বক্তব্য। এবং এই বক্তব্যগুলো এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাংঘর্ষিক, যদি আমি ভুল না বলি। কেন সাংঘর্ষিক? কারণ আমরা এখন বিজয়ের পরে সবাই মিলে দেশ গঠন করব। কারো অবদান অস্বীকার করে, কাউকে ছোট করে, কাউকে ছুড়ে ফেলে দিয়ে আমি আমি আমার মতো করে করব, এটা হয় না ভাই। বিপ্লবের পরে যখন মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা কিন্তু সবাইকে নিয়ে দেশটাকে আবার নতুন করে গড়েছে, কাউকে বাদ দিয়ে না। হুম। বঙ্গবন্ধু কিন্তু এই জামাত ইসলামকে সাধারণ ক্ষমা করে দিয়েছে। কেন? তখন যে বাংলাদেশে যে পরিস্থিতি ছিল, একটা গ্রুপকে বাদ দিয়ে কোনো কিছু করা যায় না। সুতরাং এই আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে বিশেষ করে বিএনপি এবং জামাত উদারতার পরিচয় দিয়েছে এবং তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। তারা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে সরব ভূমিকা পালন করেছে, যার কারণে 5 তারিখের বিজয়টা সম্ভব হয়েছে। ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করছে। এটা আপনাকে অস্বীকার করলে তো চলবে না। মানে এটা একদম ওকে। স্পষ্ট ভাষায় আমি বলছি, কারণ আমি আমি যারা ছিল আন্দোলনে, শাহবাগ বলেন, প্রত্যেকটা জায়গায় বলেন, ছাত্র দলের ছেলেরা ছিল, শিবিরের ছেলেরা ছিল, আমাদের বিরোধী যুগপৎ আন্দোলনের প্রত্যেকটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন মাঠে ছিল এবং তারা দায়িত্ব নিয়ে মাঠে ছিল, সামনে ছিল। এটাকে যদি আমি ভুলে যাই তাহলে তো হবে না। ফাইন। আমাদের জুনাইদ সাকিবের একজন শহীদ হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ।